আমরা এর আগে অলরেডি সিপিইউ শিডিউলিং এর ডিফারেন্ট কিছু ভেরিয়েন্টস নিয়ে আলোচনা করেছি, লাইক ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এবং শর্টেস্ট জব ফার্স্ট। আমরা দেখেছি যে কিভাবে আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে নন প্রিএমটিভ শিডিউলিং ইমপ্লিমেন্ট করি। ইভেন আমরা শর্টেস্ট জব ফার্স্ট নিয়ে আলোচনা করার সময় নন প্রিএমটিভ শর্টেস্ট জব ফার্স্ট এবং প্রিএমটিভ শর্টেস্ট জব ফার্স্ট এই দুটো ভেরিয়েশনই দেখেছি। আজকে আমরা আরও দুটো নতুন শিডিউলিং অ্যালগরিদম নিয়ে ইনিশিয়ালি আলোচনা করব। প্রথমে আমরা প্রায়োরিটি শিডিউলিং নিয়ে কথা বলবো, which is some form of a preemptive scheduling, যেখানে কোনো একটা প্রসেসকে শিডিউল করার সময় তার প্রায়োরিটি অফ এক্সিকিউশনকে মাথায় রেখে সেই প্রসেসটাকে শিডিউল করা হবে। কেমন? তো আমরা কিভাবে শিডিউলিং প্রায়োরিটি শিডিউলিংটা করব সেটা যদি আমরা কয়েকটা পয়েন্ট ফর্মে একটু দেখে নেওয়ার চেষ্টা করি, তাহলে সবার প্রথম মনে রাখবো যে আমরা কোনো একটা প্রসেসের সিগনিফিকেন্স অফ এক্সিকিউশন বা ইম্পর্টেন্স অফ এক্সিকিউশন বোঝানোর জন্য আমরা প্রসেসটাকে প্রায়োরিটি অ্যাসাইন করব, যেখানে আমরা ক্লেম করব যে প্রায়োরিটি বেসিক্যালি একটা ইন্টিজার যার ভ্যালুটাকে কাজে লাগিয়ে কোনো একটা প্রসেসের ইম্পর্টেন্স অফ এক্সিকিউশন বা সিগনিফিকেন্স অফ এক্সিকিউশন সম্পর্কে জানা যাবে। কোনো একটা প্রসেসকে আমরা যখন সিপিইউ অ্যালট করব, আমরা বলবো যে প্রসেসের প্রায়োরিটি বেশি সেই প্রসেসকে সিপিইউটা আগে অ্যালোকেট করে দাও অ্যাজ কম্পেয়ার টু আ প্রসেস হ্যাভিং লেসার প্রায়োরিটি। টিপিক্যালি স্পিকিং, রেডি কিউতে যদি দুটো প্রসেস থেকে থাকে, সেই দুটো প্রসেসের মধ্যে কোনো একটা প্রসেসকে আমাকে যদি প্রসেসর বা সিপিইউ অ্যালট করতে হয়, তাহলে সেই অ্যালোকেশনটা বা অ্যালটমেন্টটা আমরা করব এই দুটো প্রসেসের প্রায়োরিটি চেক করে। যে প্রসেসের প্রায়োরিটি বেশি হবে সে আগে প্রসেসর পাবে, যে প্রসেসের প্রায়োরিটি কম হবে সে পরে প্রসেসর পাবে। কেমন? ইনফ্যাক্ট আমরা শর্টেস্ট জব ফার্স্টে যে আলোচনাগুলো করেছিলাম, আমরা সেটাকেও টিপিক্যালি সাম ফর্ম অফ প্রায়োরিটি শিডিউলিং বলে রেফার করতে পারি, যেখানে প্রায়োরিটি আলাদা করে কোনো একটা প্রসেসকে অ্যাসাইন না করে রাদার তার যে নেক্সট সিপিইউ বার্স্ট এটাকেই হয়তো প্রায়োরিটি হিসেবে ধরে নেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে প্রসেসের নেক্সট সিপিইউ বার্স্ট কম সে আগে প্রসেসর পাবে অ্যাজ কম্পেয়ার টু আ প্রসেস হ্যাভিং রিলেটিভলি হায়ার নেক্সট সিপিইউ বার্স্ট। এবার এই প্রায়োরিটি শিডিউলিং এরও দু রকম ভেরিয়েশন আছে। আমরা একটাকে বলবো নন প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং, যেখানে কোনো একটা হাইয়েস্ট প্রায়োরিটি প্রসেস একবার যদি প্রসেসর পেয়ে যায়, কোনো একটা হাইয়েস্ট প্রায়োরিটি প্রসেসকে একবার যদি আমরা প্রসেসর অ্যালট করে দিই, তাহলে আমরা যতক্ষণ না পর্যন্ত সেই প্রসেসটা টার্মিনেট হয়ে যাচ্ছে বা ইভেন যতক্ষণ না পর্যন্ত সেই প্রসেসটা আইও অপারেশন করার জন্য প্রসেসরকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই প্রসেসটার এক্সিকিউশন করি। আর এর আরেকটা ভেরিয়েন্টকে বলা হয় প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং, যেখানে কোনো একটা প্রসেস কারেন্টলি এক্সিকিউটেড হচ্ছে বাই দ্য হেল্প অফ দ্য প্রসেসর উইথ সাম প্রায়োরিটি। একটা নতুন প্রসেস রেডি কিউতে আসার সাথে সাথে আমরা ইনকামিং প্রসেসের প্রায়োরিটি এবং কারেন্টলি এক্সিকিউটিং প্রসেসের প্রায়োরিটির মধ্যে কম্প্যারিজন করি এবং করে আমরা বলি যে যদি ইনকামিং প্রসেসের প্রায়োরিটি কারেন্টলি এক্সিকিউটিং প্রসেসের প্রায়োরিটি থেকে বেশি হয়, তাহলে তুমি যে প্রসেসটাকে এখন এক্সিকিউট করছো সেটাকে প্রিএম্প্ট করে দাও, দিয়ে ইনকামিং প্রসেসটাকে প্রসেসর অ্যালট করে দাও। ন্যাচারালি কারেন্টলি এক্সিকিউটিং প্রসেসটাকে যদি প্রিএম্প্ট করে দেওয়া হয়, তাহলে সে আবার তাহলে রেডি কিউয়ের শেষে এসে জয়েন করবে এবং এইভাবে প্রসিডিওরটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আইদার আমি যে প্রসেসটাকে উইথ হায়ার প্রায়োরিটি
সাবমিট করলাম টু দ্য প্রসেসর সেটা টার্মিনেট করে যাচ্ছে, অথবা ইভেন আরো বেশি প্রায়োরিটির কোনো একটা প্রসেস রেডি কিউতে অ্যারাইভ করে যাচ্ছে। যেমন আমরা প্রথমে এই নন প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং কিভাবে কাজ করে সেটা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করব। নেক্সট আমরা আরেকটা এক্সাম্পলের সাহায্যে প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং কিভাবে কাজ করছে এটা বোঝার চেষ্টা করব। এই দু ধরনের প্রায়োরিটি শিডিউলিং এর থ্রু এক্সাম্পল বা থ্রু ইলাস্ট্রেশন ডিসকাশন ইন টার্মস অফ ডিফারেন্ট শিডিউলিং ক্রাইটেরিয়া লাইক টার্ন অ্যারাউন্ড টাইম বা ওয়েটিং টাইম ইত্যাদি হয়ে যাওয়ার পর আমরা প্রায়োরিটি শিডিউলিং এর পারফরমেন্স অ্যানালাইজ করব। কেমন? মোরওভার আমরা প্রায়োরিটি শিডিউলিং এর পারফরমেন্স অ্যানালিসিস করার আগে ইভেন প্রিএমটিভ এবং নন প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং এর মধ্যেও একটা কম্পারেটিভ অ্যানালিসিস করব, যাতে এদের মধ্যে আবার কোনটা কখন বেটার অ্যান্ড সো অন এই আলোচনাটা করে ফেলা যায়। রাইট? তো সেটা করার জন্য আমি তার আগে একটা ছোট্ট ইনফরমেশন একটু দিয়ে নিই। সেটা হচ্ছে যে আমরা প্রায়োরিটি বলতে অলরেডি একটা ইন্টিজারকে রেফার করলাম। প্রায়োরিটি বলতে আমরা একটা ইন্টিজারকে রেফার করলাম which usually is non-negative in nature। আমরা ক্লেম করব যে এই ইন্টিজারের ভ্যালুটা যত ছোট হবে, এই ইন্টিজারের ভ্যালুটা যত ছোট হবে তত তার প্রায়োরিটিটাকে আমাকে বেশি বলে ধরে নিতে হবে। ফর এক্সাম্পল, আমার কাছে যদি তিনটে প্রসেস থেকে থাকে, সে P1, P2 অ্যান্ড P3, আমরা যদি P1 এর প্রায়োরিটি ভ্যালু 0 পাই, P2 এর প্রায়োরিটি ভ্যালু 1 পাই এবং P3 এর প্রায়োরিটি ভ্যালু সে 2 পাই, তাহলে আমরা বলবো P1 is a process with highest priority, P3 is a process with lowest priority and P2 is a process with medium priority। আরেকবার বলছি, আমার কাছে যদি তিনটে প্রসেস থাকে P1, P2 and P3, এদের প্রায়োরিটি ভ্যালুসগুলো যদি রেসপেক্টিভলি 0, 1, 2 হয়, তাহলে আমরা P1 এর প্রায়োরিটিটাকে হাইয়েস্ট বলে ধরে নেব সিন্স ইট ইজ হ্যাভিং দ্য লিস্ট ভ্যালু, P3 এর প্রায়োরিটিটাকে আমরা লোয়েস্ট বলে রেফার করব সিন্স ইট ইজ হ্যাভিং দ্য ম্যাক্সিমাম ভ্যালু, আর P2 এর প্রায়োরিটিটাকে আমরা তাহলে মিডিয়াম বলে রেফার করব। এই প্রসঙ্গে একটা জিনিস মনে রাখা দরকার যে প্রায়োরিটি ভ্যালিউজ, আমরা এই যে প্রায়োরিটি ভ্যালিউজের কথা বলছি 0, 1, 2, এগুলো যে সবসময় শুধু 0, 1, 2 হবেই এরকমটা কিন্তু অ্যাজ সাচ কোথাও বলা নেই। ইভেন স্ট্যান্ডার্ড লিটারেচার বলছে যে কোনো একটা প্রসেসের প্রায়োরিটি অ্যাসাইন করার সময় সেই প্রায়োরিটি ভ্যালিউটা ইভেনচুয়ালি 0 থেকে 4095 পর্যন্ত যেতে পারে। রাইট? তার আবার একটা আলাদা কারণ বা একটা আলাদা ডেরিভেশন রয়েছে যে কেন আমরা হঠাৎ করে 2 এর পাওয়ারে প্রায়োরিটি দিলাম, সেটা কেন 4096 খানা প্রায়োরিটি হলো রেঞ্জিং ফ্রম 0 to 4095। বাট আমরা সেই আলোচনাটাই এক্ষুনি ঢুকতে চাইছি না। রাদার আমরা একটা সিম্পল এক্সাম্পলের সাহায্যে প্রথমে নন প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিংটা বুঝতে চাইছি এবং পরবর্তীকালে আবারও একটা সিম্পল এক্সাম্পলের সাহায্যে আমরা প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিংটা একটু বুঝে নিতে চাইছি। রাইট? তো ধরে নেওয়া যাক যে আমাকে 4খানা প্রসেস দেওয়া রয়েছে P1, P2, P3 and P4। P1, P2, P3 and P4 আমাকে বলে দেওয়া হয়েছে যে P1 এর অ্যারাইভাল টাইম 0। তার মানে কি? কোনো একটা প্রসেসের অ্যারাইভাল টাইম যদি 0 দেওয়া থাকে তাহলে তার মানে হচ্ছে যে সেই প্রসেসটা অলরেডি রেডি কিউতেই আছে। P2 এর অ্যারাইভাল টাইম যদি 1 বলে দেওয়া হয় তার মানে এটা 0th ইউনিট অফ টাইমের থেকে আমরা যদি কাউন্ট করি তাহলে 1th ইউনিট অফ টাইমে রেডি কিউতে অ্যারাইভ করেছে। P3 এর অ্যারাইভাল টাইম বলা হয়েছে 3, P4 এর অ্যারাইভাল টাইম বলা হয়েছে 5। তার মানে 0th ইউনিট অফ টাইমে P1 is already there in the ready queue with respect to some execution of the processes। 1th ইউনিট অফ টাইমে P2 অ্যারাইভ করলো, 3th ইউনিট অফ টাইমে P3 অ্যারাইভ করলো এবং 5th ইউনিট অফ টাইমে P4 অ্যারাইভ করলো। এই প্রত্যেকটা প্রসেসে CPU বার্স্ট টাইম দেওয়া আছে। আমরা পরে একটা এই আলোচনায় যাব
যে এই যে আমরা কোনো একটা প্রসেসের সিপিইউ বার্স্ট টাইম দেখে কোনো একটা প্রবলেমকে সলভ করছি অন শিডিউলিং, এটা কিন্তু প্র্যাকটিক্যালি currently known CPU burst time নয়, rather it is the next CPU burst time which I have predicted. এটা নিশ্চয়ই বুঝি একটা প্রসেস যদি এখনই এক্সিকিউশনই না করে উঠতে পারে, তাহলে ডেফিনেটলি কতক্ষণের জন্য তার সিপিইউ কে দরকার পড়ছে এই সময়টাকে এক্স্যাক্টলি এনিউমারেট করাটা আমার পক্ষে কিন্তু সম্ভব নয়। তো সাম ফর্ম অফ প্রেডিকশন উইল বি দেয়ার, যেটার ওপর বেস করে আমরা বলছি যে দ্য নেক্সট সিপিইউ বার্স্ট ইজ সাম অ্যামাউন্ট অফ টাইম, এবং তার মানে আমরা ধরে নিচ্ছি যে এবার যদি এই প্রসেসটাকে আমরা প্রসেসরের কাছে সাবমিট করি, তাহলে ইট উইল রিকোয়ার দ্য প্রসেসর ফর দিস মাচ অফ টাইম। যেমন এখানে আমাকে প্রসেসগুলোর প্রায়োরিটি ভ্যালিউগুলো বলে দেওয়া হয়েছে 3, 2, 1 অ্যান্ড 0, যেটা দেখে আমরা বুঝতে পারছি যে P4 এর প্রায়োরিটি হাইয়েস্ট, P1 এর প্রায়োরিটি হচ্ছে লোয়েস্ট। কেমন আমরা এই প্রায়োরিটি ভ্যালিউর ওপর বেস করে নন প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং করতে চাইছি। তার মানে একবার যদি একটা প্রসেসকে উইথ আ সার্টেন প্রায়োরিটি আমরা প্রসেসরের কাছে সাবমিট করে দিই, আমরা যতই তার থেকে বেশি প্রায়োরিটির একটা প্রসেস আমার কাছে রেডি কিউতে অ্যারাইভ করুক না কেন, কারেন্টলি এক্সিকিউটিং প্রসেসটাকে প্রিএম্প্ট করে দেব না, রাইট? কখন তাহলে সেই প্রসেসটা প্রসেসর ছাড়বে? আইদার অন ইটস কমপ্লিশন, অথবা যদি সেই প্রসেসটার কোনো একটা আইও ইন্টারাপ্ট হয়, মানে সে একটা আইও অপারেশন করতে প্রসেসরকে ছেড়ে দিল, বা সে নিজে টার্মিনেট করে দিল। এই দুটো সিচুয়েশন ছাড়া কোনো একটা হাই প্রায়োরিটি প্রসেস এসছে বলে কারেন্টলি এক্সিকিউটিং প্রসেসটাকে থামিয়ে দিলাম, এটা আমরা করব না, রাইট? সেক্ষেত্রে আমরা অ্যারাইভাল টাইম এবং প্রায়োরিটি এই দুটোকে মাথায় রেখে যদি আমাদের এই শিডিউলিংটা নিয়ে আলোচনা করি, তাহলে এটা আমরা বুঝতে পারছি যে যখন আমরা কোনো একটা প্রসেসকে প্রসেসরের কাছে পাঠাবো বলে ভাবছি, তখন আমার কাছে রেডি কিউতে চেক করে দেখো P1 ছাড়া আর অন্য কোনো প্রসেস নেই, রাইট? P1 এর প্রায়োরিটি যাই হোক না কেন, আমার কাছে যেহেতু আর অন্য কোনো চয়েস নেই, সেজন্য আমাকে P1 কে প্রসেসরের কাছে পাঠিয়ে দিতে হবে। এবং যেহেতু এটা নন প্রিএমটিভ ইন নেচার, সেজন্য P1 এর যতটা সিপিইউ বার্স্ট ততক্ষণের জন্য তাহলে ওর কাজটা কমপ্লিট করলো। তার মানে আমরা যদি সামহাও ন্যাট চার্টটা আঁকার চেষ্টা করি, আমরা ক্লেম করলাম 0th ইউনিট অফ টাইমে যদি P1 কে সাবমিট করা হয়ে থেকে থাকে, 0th ইউনিট অফ টাইমে যদি P1 কে সাবমিট করা হয়ে থেকে থাকে, তাহলে 10th ইউনিট অফ টাইমে গিয়ে ও প্রসেসরকে ছেড়ে দেবে। এবার এটা নিশ্চয়ই বুঝতে পারছি যে 0th ইউনিট অফ টাইমে যখন P1 কাজটা শুরু করেছিল, তখন থেকে শুরু করে যদি 10th ইউনিট অফ টাইম পর্যন্ত P1 প্রসেসরকেই অকুপাই করে রেখে দিয়ে থেকে থাকে, বাই দ্যাট টাইম 1th ইউনিট অফ টাইমে, 3th ইউনিট অফ টাইমে বা 5th ইউনিট অফ টাইমে অলরেডি আমার কাছে এখন P2, P3 অ্যান্ড P4 রেডি কিউতে এসে গেছে। যেহেতু এখন রেডি কিউতে আমার কাছে মাল্টিপল প্রসেসেস রয়েছে, সেজন্য আমি প্রায়োরিটির ওপর বেস করে কোন প্রসেসটাকে এবার প্রসেসরের কাছে পাঠাবো সেই ডিসিশনটা নিতে পারছি। এবং সেই ডিসিশনটা নেওয়ার সময় বলছি যে লোকটার প্রায়োরিটি সব থেকে বেশি তাকে আমাকে প্রসেসরের কাছে সাবমিট করে দিতে হবে। তো P2 প্রায়োরিটি ভ্যালিউ যদি 2 হয়, P3 প্রায়োরিটি ভ্যালিউ যদি 1 হয়, P4 এর প্রায়োরিটি ভ্যালিউ যদি 0 হয়, তাহলে এই তিনজনের মধ্যে আমরা P4 এর প্রায়োরিটি ভ্যালু সব থেকে বেশি হওয়ার জন্য P4টাকে সাবমিট করে দিচ্ছি টু দ্য প্রসেসর। আবারও বলছি, এটা যেহেতু নন প্রিএমটিভ ইন নেচার, সেজন্য 10th ইউনিট অফ টাইমে যদি P4 সাবমিটেড হয়, তাহলে ওর যতটা সিপিইউ বার্স্ট, দ্যাট ইজ 4 মিলিসেকেন্ডস, ততক্ষণের জন্য ও প্রসেসরের কাছে থাকবে। 10th ইউনিট অফ টাইমে যদি সাবমিটেড হয়ে থেকে থাকে, তাহলে 14th ইউনিট অফ টাইম পর্যন্ত ওকে প্রসেসরের কাছে দেখা যাবে, রাইট? আমরা তাহলে 14th ইউনিট অফ টাইমে আফটার দ্য কমপ্লিশন অফ P4 শুধুমাত্র দুটো প্রসেসকে রেডি কিউতে অবজার্ভ করব, একটা হচ্ছে P2 আর একটা হচ্ছে P3, রাইট? যার মধ্যে আবার P3 এর প্রায়োরিটি ভ্যালুটা কম, তার মানে P3 ইজ হ্যাভিং
হায়ার প্রায়োরিটি দ্যান P2, সেজন্য আমরা এরপর তাহলে P3 কে সাবমিট করে দেবো টু দ্য প্রসেসর। সেটা যদি আমরা করি তাহলে P3 14th ইউনিট অফ টাইমে সাবমিটেড হয়েছে এবং এর নেক্সট সিপিইউ বার্স্ট ইজ 2 মিলিসেকেন্ডস। এর কারণে ও 16th ইউনিট অফ টাইম পর্যন্ত প্রসেসরের কাছে তাহলে থাকবে এবং আফটার দ্য কমপ্লিশন অফ P3 রেডি কিউতে আমার কাছে একটাই মাত্র প্রসেস থেকে যাবে, দ্যাট ইজ ইভেনচুয়ালি P2, এবং আমরা P2টাকে তাহলে প্রসেসরের কাছে সাবমিট করে দেব। P2র বার্স্ট টাইম যদি 6 মিলিসেকেন্ডস হয়, 16th ইউনিট অফ টাইমে যদি ওকে সাবমিট করা হয়ে থেকে থাকে তাহলে 22nd ইউনিট অফ টাইমের মাথায় গিয়ে P2র কমপ্লিশন হয়ে যাবে এবং ন্যাচারালি রেডি কিউ উইল নাও বিকাম এমটি অ্যান্ড অল দ্য প্রসেসেস হ্যাভ বিন এক্সিকিউটেড। এইবার আমাকে তাহলে এই মেকানিজমটার বা এই অ্যালগরিদমটার পারফরমেন্স অ্যানালাইজ করার জন্য আমরা যে শিডিউলিং ক্রাইটেরিয়াগুলো শিখেছিলাম, দ্যাট ইজ টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম, এগুলো ক্যালকুলেট করতে হবে। আমরা টার্ন অ্যারাউন্ড টাইমের ডেফিনিশনে এসে বলেছিলাম যে ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কমপ্লিশন টাইম অফ আ প্রসেস অ্যান্ড দ্য অ্যারাইভাল টাইম অফ দ্য সেম। তাহলে আমাকে যদি P1 এর জন্য টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেট করতে হয় ফ্রম দ্য ন্যাট চার্ট, এটা দেখে নিতে হবে যে P1 10th ইউনিট অফ টাইমে গিয়ে কমপ্লিটেড হয়েছিল, সো দ্য কমপ্লিশন টাইম ফর P1 ইজ 10। ওর অ্যারাইভাল টাইম যদি 0 হয়ে থেকে থাকে তাহলে ওর টার্ন অ্যারাউন্ড টাইম উইল বি 10 minus 0, that is 10 milliseconds. সিমিলার লজিকে P2 যদি 22nd ইউনিট অফ টাইমের মাথায় কমপ্লিটেড হয়ে থেকে থাকে আর রেডি কিউতে ও যদি 1th ইউনিট অফ টাইমে অ্যারাইভ করে থেকে থাকে তাহলে ওর টার্ন অ্যারাউন্ড টাইম উইল বি 22 minus 1, that is 21 milliseconds. P3 যদি 16th ইউনিট অফ টাইমে গিয়ে কমপ্লিটেড হয়ে থেকে থাকে এবং ওর অ্যারাইভাল টাইম যদি 3th ইউনিট অফ টাইম হয়, 3rd ইউনিট অফ টাইম হয়, তাহলে ওর টার্ন অ্যারাউন্ড টাইম আমরা 16 minus 3 বা 13 মিলিসেকেন্ডস পাবো। আর ফাইনালি P4 যদি 14th ইউনিট অফ টাইমে কমপ্লিটেড হয়ে থেকে থাকে এবং ওর অ্যারাইভাল টাইম যদি 5th ইউনিট অফ টাইম হয়ে থেকে থাকে তাহলে ওর টার্ন অ্যারাউন্ড টাইম আমরা 14 minus 5, দ্যাট ইজ 9 ইউনিট অফ টাইম পাবো বা 9 মিলিসেকেন্ডস পাবো। ফাইনালি আমাকে ইমপ্রেশনটা তৈরি করার জন্য যে হাউ দিস পার্টিকুলার অ্যালগরিদম ইজ ওয়ার্কিং, যদি অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেট করতে বলা হয় তাহলে আমরা টোটাল টার্ন অ্যারাউন্ড টাইমটা ক্যালকুলেট করব, রাইট, which will be 54, I think. 10 plus 21, 31 plus 13, that is 44 plus 9, 53, এরকম কিছু একটা, ডিভাইডেড বাই 4 যদি করা হয় তাহলে আমরা 13.25 এটা পাবো অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। কেমন? এবার নেক্সট তাহলে আমরা ওয়েটিং টাইম ক্যালকুলেট করব যে কোনো একটা প্রসেস রেডি কিউতে আসা এবং প্রসেসড হওয়া এর জন্য তাকে কতটা সময় নিতে হলো, রাইট? তো সেটা নানা রকমভাবে ক্যালকুলেট করা যায়, বাট আমরা সেফেস্ট যে প্রসিডিওর সেটা অ্যাডপ্ট করতে চাইছি এবং আমরা ক্লেম করছি যে আমরা ওয়েটিং টাইম বার করার জন্য টার্ন অ্যারাউন্ড টাইম এবং সিপিইউ বার্স্ট টাইম ফর আ প্রসেস, এদের দুজনের ডিফারেন্স নেব। যদি তাই নিই, টার্ন অ্যারাউন্ড টাইম ফর দ্য প্রসেস P1 is 10, CPU burst time of the process is again 10, তাহলে যদি এদের দুজনের ডিফারেন্স নেওয়া হয় ওর ওয়েটিং টাইমটা 0 হবে। ইনফ্যাক্ট এটা ন্যাট চার্ট থেকেও খুব ক্লিয়ারলি ভিজিবল যে P1 0th ইউনিট অফ টাইমে এসেই প্রসেসর পেয়ে গেল, ওকে ওয়েট করতে হলো না, রাইট? সিমিলারলি আমরা যদি P2 ওয়েটিং টাইম ক্যালকুলেট করার চেষ্টা করি তাহলে আমরা P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম চেক করে দেখব, which is 21. P2 বার্স্ট টাইম চেক করে দেখব, which is 6. অ্যাকচুয়ালি এটা 15 হওয়া উচিত ছিল, আই মেড আ মিস্টেক এগেন। তো এইটা আমরা তাহলে 21 minus 6, that is 15 ইউনিটস অফ টাইম পাবো। ফাইনালি আমরা P3 এর জন্য
ওয়েটিং টাইম ক্যালকুলেট করতে গিয়ে P3 এর টার্ন অ্যারাউন্ড টাইম আর P3 এর সিপিইউ বার্স্ট টাইমের ডিফারেন্স নেব, এবং একই রকম ভাবে আমরা P4 এর জন্য তাহলে P4 এর টার্ন অ্যারাউন্ড টাইম এবং P4 এর সিপিইউ বার্স্ট টাইমের ডিফারেন্স নেব, এবং আলটিমেটলি আবারও বলছি যাতে ইনফারেন্সটা ড্র করা যায় হাউ দিস অ্যালগরিদম ইজ ওয়ার্কিং, আমরা টোটাল ওয়েটিং টাইম ক্যালকুলেট করব, টোটাল ওয়েটিং টাইমটা ক্যালকুলেট করব, which will be 15 plus 11 plus 5, 15 plus 11 plus 5 divided by 4, সেটা করলে এরকম কিছু একটা অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম পাওয়া যাবে, অ্যাভারেজ ওয়েটিং টাইম পাওয়া যাবে। সরি, ইনফ্যাক্ট এই ওয়েটিং টাইমটা কিন্তু এই নন প্রিএমটিভ শিডিউলিং এর ক্ষেত্রে ভেবে দেখো নেট চার্ট থেকেও একটু কষ্ট করে বার করা যাবে। সেটা কিরকম, আমরা কোনো একটা প্রসেসের জন্য যে ব্লকটা এঁকেছি সেই ব্লকের যদি আমরা লেফট হ্যান্ড লেগটার দিকে তাকাই, সেই ব্লকটার যদি আমরা লেফট হ্যান্ড লেগটার দিকে তাকাই, তাহলে আমরা জানতে পারবো যে সেই প্রসেসটা কখন প্রসেসর পেল, কখন প্রসেসটা রেডি কিউতে এসেছে এটা আমার জানা আছে। তাহলে যখন প্রসেসর পেল আর যখন সে রেডি কিউতে এসেছিল, এদের দুজনের যদি আমরা ডিফারেন্স বার করি তাহলেও কিন্তু ইন কেস অফ সাচ নন প্রিএমটিভ শিডিউলিং আমরা ইজিলি ওয়েটিং টাইমটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। একটা সিম্পল এক্সাম্পলে যাই, চেক করে দেখো। P4 প্রসেসর পেয়েছিল 10th ইউনিট অফ টাইম, P4 প্রসেসর পেয়েছিল 10th ইউনিট অফ টাইম, কিন্তু P4 রেডি কিউতে কখন এসেছিল, P4 রেডি কিউতে কখন এসেছিল 5th ইউনিট অফ টাইমে। তাহলে আমরা যদি যখন প্রসেসর পেয়েছে আর যখন রেডি কিউতে এসেছে এদের ডিফারেন্সটা নিই, তাহলেই ওর ওয়েটিং টাইম 5 ইউনিটস অফ টাইম পেয়ে যাব, যেটা অলরেডি আমরা টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস সিপিইউ বার্স্ট টাইম করে বার করেছি। হ্যাঁ, এবার এটা যদি প্রিএমটিভ শিডিউলিং এর ক্ষেত্রে করতে দেওয়া হয় তাহলে আমাকে এই ডিফারেন্সগুলোকে কিউমুলেট করে করে যেতে হবে, মানে কোনো একটা প্রসেস যখন প্রসেসর পাচ্ছে এবং যখন এসেছে জাস্ট এই ডিফারেন্সটা করলেই হবে না, কারণ সেক্ষেত্রে একটা প্রসেস হয়তো মাল্টিপল টাইম প্রসেসর পেয়ে থাকতে পারে। সেক্ষেত্রে আমাকে তাহলে পরবর্তীকালে যদি প্রসেসটা প্রসেসরকে ছেড়ে দিয়ে থেকে থাকে এবং আবার রিগেইন করে থেকে থাকে, তাহলে ওই যখন ছাড়লো আর যখন আবার পেলো তার ডিফারেন্সটাকেও কিউমুলেটিভলি অ্যাড করতে করতে যেতে হবে। বাট সেটা আমরা করতে চাইছি না, রাদার আমরা এই টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস সিপিইউ বার্স্ট টাইমটাতেই স্টিক করে থাকতে চাইছি। আমরা এই একই রকম একটা প্রবলেমকে প্রিএমটিভ শিডিউলিং দিয়ে রিজলভ করার চেষ্টা করব, প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং দিয়ে রিজলভ করার চেষ্টা করব। বাট তার আগে আমরা এটা বুঝে নেব যে এই ধরনের নন প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং এর সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এই মুহূর্তে আমার রেডি কিউতে অন্য কোনো প্রসেস না থাকার জন্য আমি যদি রিলেটিভলি একটা লেসার প্রায়োরিটি প্রসেস উইথ হায়ার সিপিইউ বার্স্ট টাইম কে প্রসেসরের কাছে পাঠিয়ে দিই, তাহলে এর পরে যদি হাই প্রায়োরিটি প্রসেস রেডি কিউতে অ্যারাইভ করে থেকেও থাকে, সেই হাই প্রায়োরিটি প্রসেসকে সার্ভিস করার কোনো সুযোগ কিন্তু আর আমি পাবো না। মানে কি, চেক করে দেখো, আমরা হেল্পলেসলি P1 বলে প্রসেসটাই একমাত্র রেডি কিউতে ছিল বলে ওটাকে প্রসেসরের কাছে পাঠিয়ে দিলাম। এক ইউনিট অফ টাইমের জন্য P1 এক্সিকিউটেড হওয়ার পরে ধরে নেওয়া যাক P2, P3, P4 সবাই অ্যারাইভ করে গেল, যেমন যেখানে P4 এর প্রায়োরিটি ভ্যালিউ 0। আমরা P4 এর প্রায়োরিটি ভ্যালিউ 0 হওয়া সত্ত্বেও P1টাকে প্রিএম্প্ট করাতে পারলাম না, although P1 is requiring CPU for a relatively longer period of time than P4. এটাই যদি P1 এর বার্স্ট টাইমসে 100 মিলিসেকেন্ডস হতো বা ইভেন 200 মিলিসেকেন্ডস হতো, তাহলে বুঝতেই পারছি যে P2, P3, P4 এরা P1 এর থেকে বেশি প্রায়োরিটি প্রসেস হওয়া সত্ত্বেও অনেক বেশি সময় ধরে অপেক্ষা করতে হতো। সো দিস ইজ সাম কাইন্ড অফ আ প্রবলেম দ্যাট নন প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং অ্যাকচুয়ালি ফেসেস। এইটাকে আটকানোর জন্য আমরা বললাম যে না, ওই একটা প্রসেস একবার প্রসেসরের কাছে গেল এবং প্রসেসরকে আর ছাড়লো না, যতই হাই প্রায়োরিটি প্রসেস অ্যারাইভ করুক না কেন,
এটাকে একটু ঠিক করতে হবে। কিভাবে ঠিক করব? আমরা এখানে না, সেটা আমরা পরে আসছি আবার। এবার এখানে আমরা ক্লেম করলাম যে তাহলে আমরা প্রিএমশন করব। কিভাবে আমরা প্রিএমশন করব? আমরা বলবো যে কারেন্টলি এক্সিকিউটিং প্রসেসের প্রায়োরিটির তুলনায় বেশি প্রায়োরিটির একটা প্রসেস যদি রেডি কিউতে অ্যারাইভ করে গিয়ে থেকে থাকে, তাহলে দেন অ্যান্ড দেয়ার কারেন্টলি এক্সিকিউটিং প্রসেসটাকে আমাকে থামাতে হবে এবং প্রিএম্প্ট করে দিতে হবে, যাতে ইনকামিং যে প্রসেস যার প্রায়োরিটি তুলনামূলকভাবে বেশি সেটাকে আমরা প্রসেসরের কাছে পৌঁছে দিতে পারি। সেটা একটা এক্সাম্পল দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি। এই এক্সাম্পলটায় আমরা ধরে নিয়েছি যে আমার কাছে তিনটে প্রসেস আছে, P1, P2 and P3 with their respective arrival times, CPU burst times and priority values। আমাকে এখানে বলে দেওয়া হলো যে P1 এর অ্যারাইভাল টাইম ইজ 0, তার মানে অলরেডি P1 ইজ দেয়ার ইন দ্য রেডি কিউ। সেজন্য আমরা আমাদের শিডিউলিংটা P1 কে দিয়ে শুরু করলাম। 0th ইউনিট অফ টাইমে যদি আমরা P1 কে সাবমিট করে থেকে থাকি, 0th ইউনিট অফ টাইমে আমরা যদি P1 কে সাবমিট করে থেকে থাকি, তাহলে P1 নতুন প্রসেস আসা পর্যন্ত এক্সিকিউটেড হলো। যেই 1th ইউনিট অফ টাইমে একটা নতুন প্রসেস তোমার কাছে রেডি কিউতে এলো, তুমি কি করলে? তুমি P1 এর প্রায়োরিটির সঙ্গে নিউলি অ্যারাইভ প্রসেসের প্রায়োরিটির কম্প্যারিজন করলে এবং কম্প্যারিজনটা করে দেখলে যে নতুন যে প্রসেসটা এসেছে তার প্রায়োরিটি ইজ ইভেন্চুয়ালি মোর দ্যান P1, তাই তুমি P1টাকে প্রিএম্প্ট করে দিলে। কখন? 1th ইউনিট অফ টাইমেই। যদি তুমি P1 কে প্রিএম্প্ট করে দাও এবং এখন তোমার কাছে যদি P2 which is having a higher priority এটা থেকে থাকে, তাহলে P2 এবার প্রসেসর পাবে কতক্ষণ? আবারও যতক্ষণ না পর্যন্ত নতুন কোনো প্রসেস আসছে ততক্ষণ। যেই তাহলে 2th ইউনিট অফ টাইমে একটা নতুন প্রসেস আমার কাছে চলে এলো, আমরা এবার কি করলাম? রেডি কিউতে কিন্তু এখন ভেবে দেখো, রেডি কিউতে কিন্তু এখন P1 অলরেডি রয়েছে আর P3 অ্যারাইভ করলো। তাহলে এই P1 আর P3-র মধ্যে যার লিস্ট প্রায়োরিটি সেটার সাথে আমরা কারেন্টলি এক্সিকিউটিং প্রসেসের প্রায়োরিটির কম্প্যারিজন করলাম, রাইট? করে আমরা দেখলাম যে P3 ইজ হ্যাভিং রিলেটিভলি হায়ার প্রায়োরিটি। স্ট্রেট অ্যাওয়ে আমরা তাহলে 2th ইউনিট অফ টাইমে গিয়ে P2টাকে প্রিএম্প্ট করে দিলাম এবং P3কে প্রসেসরের কাছে পাঠিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত নতুন কোনো প্রসেস আসছে ততক্ষণ পর্যন্ত যদি এই প্রসেসটা এক্সিকিউট করার সুযোগ পায়, তাহলে ডেফিনেটলি এই সিনারিওতে ভেবে দেখো নতুন আর কোনো প্রসেস অ্যারাইভ করেনি বলে ও তাহলে ওর সিপিইউ বার্স্ট টাইম যতটা ততক্ষণের জন্য এক্সিকিউট করবে। 2th ইউনিট অফ টাইমে ও সাবমিটেড হয়েছিল উইথ আ সিপিইউ বার্স্ট টাইম 2, তাহলে 4th ইউনিট অফ টাইমে গিয়ে ও কমপ্লিট হবে এবং প্রসেসরকে ছেড়ে দেবে। এখন তাহলে আমার কাছে কারা কারা রয়েছে? এখন তাহলে আমার কাছে রয়েছে P1 আর P2, যার মধ্যে এখনো P2-র প্রায়োরিটি ইজ হায়ার দ্যান P1। তাহলে আমরা P2কে প্রসেসরের কাছে সাবমিট করব। নতুন কোনো প্রসেস আসছে না বলে বা যতক্ষণ না পর্যন্ত আসছে P2 এক্সিকিউটেড হবে, রাইট? এবার এখানে একটা বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে এর আগের বারে P2 সাবমিটেড হয়েছিল 1th ইউনিট অফ টাইমে, প্রসেসরকে রিলিজ করেছিল 2th ইউনিট অফ টাইমে, রাইট? তার মানে ও এক্সিকিউটেড হয়েছিল ফর 1 মিলি সেকেন্ডস। ওর বার্স্ট টাইম তাহলে যদি 5 মিলি সেকেন্ডস হয়ে থেকে থাকে, আউট অফ উইচ ও যদি 1 মিলি সেকেন্ডের জন্য এক্সিকিউটেড হয়ে গিয়ে থেকে থাকে, তাহলে ভেবে দেখো ওর রিমেনিং বার্স্ট হলো 4 মিলি সেকেন্ডস। সেজন্য 4th ইউনিট অফ টাইমে আমরা P2কে সাবমিট করলাম টু দ্য প্রসেসর। 4 মিলি সেকেন্ডসের জন্য ও প্রসেসরকে অ্যাটেন্ড করলো, দ্যাট ইজ 8 মিলি সেকেন্ডসের জন্য ও তাহলে চললো, মানে 8 মিলি সেকেন্ড পর্যন্ত চললো এবং ইভেন্চুয়ালি P2টা কমপ্লিট করে গেল। এবার তাহলে P1 ছাড়া রেডি কিউতে আর কেউ নেই বলে আমরা P1টাকে সাবমিট করলাম টু দ্য প্রসেসর। P1 এর রিমেনিং সিপিইউ বার্স্ট
দ্যাট ইজ ফর 9 মিলিসেকেন্ডস P1 প্রসেসরকে অ্যাটেন্ড করলো এবং 17th ইউনিট অফ টাইমে গিয়ে কমপ্লিট হয়ে গেল। ইনফ্যাক্ট এই সিচুয়েশনে, এই যে P1 এক্সিকিউটেড হচ্ছে, এই সিচুয়েশনে যদি আবার একটা হাই প্রায়োরিটি প্রসেস আসতো তাহলে P1 কে আবার প্রসেসর ছেড়ে দিতে হতো, এবং এরকম ভাবে যদি ক্রমাগত কন্টিনিউয়াসলি হাই প্রায়োরিটি প্রসেস আসতেই থাকতো তাহলে ভেবে দেখো P1 একটা ইনডেফিনিট পিরিয়ড অফ টাইমের জন্য ব্লকড হয়ে বসে থাকতো। P1 is waiting there in the ready queue, assuming that someday or sometime it will get the processor, কিন্তু কন্টিনিউয়াসলি যদি রেডি কিউতে ওর থেকে বেশি প্রায়োরিটি প্রসেস আসতেই থাকে তাহলে P1 যতক্ষণ না পর্যন্ত ওর থেকে কম প্রায়োরিটির কোনো প্রসেস রেডি কিউতে আসছে ততক্ষণ ইনডেফিনিটলি ব্লকড হয়ে থাকবে। কোনো একটা প্রসেসের প্রায়োরিটি ভ্যালু কম হওয়া এবং এর থেকে বেশি প্রায়োরিটির প্রসেসের কন্টিনিউয়াসলি রেডি কিউতে অ্যারাইভাল হওয়ার জন্য রিলেটিভলি লেসার প্রায়োরিটির প্রসেসের এই যে ইনডেফিনিট ব্লকেজ, এটাকে আমরা স্টারভেশন বলে রেফার করলাম। আমরা পরে দেখব যে কিভাবে আমরা স্টারভেশনকে রিজলভ করতে পারি, বাট অ্যাজ অফ নাও নন প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং এর থেকে প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং ইন টার্মস অফ টার্ন অ্যারাউন্ড টাইম অ্যান্ড ওয়েটিং টাইম ইভেন ইফ যদি বেশি ভালো কাজ করে থেকেও থাকে তাহলেও স্টারভেশনকে এর একটা প্রবলেম বলে আমরা মনে রাখলাম। আমি কি বেশ, তাহলে আমরা কম্পিউটেশনটায় যাই। তো আমরা সেই কম্পিউটেশন ইন দ্য সেন্স আমরা শিডিউলিং ক্রাইটেরিয়াগুলো কম্পিউট করার চেষ্টা করছি, টার্ন অ্যারাউন্ড টাইম অ্যান্ড ওয়েটিং টাইম। তাতে কিভাবে করছি? ভেরি সিম্পল, এর আগেও আমরা অলরেডি আলোচনা করেছি যে টার্ন অ্যারাউন্ড টাইমের ক্যালকুলেশনের জন্য আমাকে কোনো একটা প্রসেসের কমপ্লিশন টাইমটা অবজার্ভ করতে হবে আর তার থেকে তার অ্যারাইভাল টাইমটাকে ডিফারেন্স করে দিতে হবে। সেক্ষেত্রে P1 এর চেক করে দেখো, ফ্রম দ্য ন্যাট চার্ট ইট ইজ ভিজিবল P1 এর কমপ্লিশন টাইম কিন্তু 17th ইউনিট অফ টাইম, রাইট? তাহলে 17th ইউনিট অফ টাইমে যদি P1 কমপ্লিট হয় আর ওর অ্যারাইভাল টাইম যদি 0 হয় তাহলে আমরা P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম পেলাম 17। P2 চেক করে দেখো, ও কিন্তু 2th ইউনিট অফ টাইমে একবার প্রসেসরকে ছেড়ে দিয়েছিল, আমরা সেটা কিন্তু দেখছি না, আমরা জাস্ট দেখছি ফাইনালি কখন P2 কমপ্লিট হলো। সেটা আমরা ন্যাট চার্ট থেকেই দেখে বার করে ফেললাম। দেখে বললাম P2র কমপ্লিশন টাইম যদি 8th ইউনিট অফ টাইম হয়ে থেকে থাকে, ওর অ্যারাইভাল টাইম যদি 1th ইউনিট অফ টাইম হয় তাহলে ওর টার্ন অ্যারাউন্ড টাইম হলো 7 ইউনিটস অফ টাইম। এবং সিমিলার লজিকে আমরা তাহলে P3 এর কমপ্লিশন টাইম 4 আর অ্যারাইভাল টাইম 2 এটা দেখে টার্ন অ্যারাউন্ড টাইমটা 2 বার করলাম। টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম যদি 26 মিলিসেকেন্ডস হয় তাহলে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম 8.6 কোচের কিছু একটা হলো। একটু ভালো করে যদি আমরা চেক করে দেখি তাহলেই আমরা বুঝবো যে আমরা এর আগের বারে নন প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং এর ক্ষেত্রে, যদিও এই প্রবলেমটা কমপ্লিটলি ডিফারেন্ট, আমরা এটা দেখাতে পারি যদিও যে আমরা প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং এর ক্ষেত্রে যে টার্ন অ্যারাউন্ড টাইমটা পাচ্ছি, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা পাচ্ছি, সেটা নন প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং এর থেকে বেটার। এবং সিমিলার লজিকে আমরা তাহলে ওয়েটিং টাইমগুলো ক্যালকুলেট করেও এটা দেখাতে পারি যে প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং এর ক্ষেত্রে আমরা যে অ্যাভারেজ ওয়েটিং টাইমটা পাই সেটা নন প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং এর থেকে বেটার। স্টিল এই প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং এর যদি আমাকে পারফরমেন্সকে ইভালুয়েট করতে বলা হয় তাহলে একটা প্রবলেম থেকেই গেল যে কোনো একটা রিলেটিভলি কম প্রায়োরিটির প্রসেস কারেন্টলি এক্সিকিউটেড হচ্ছে বা ইভেন রেডি কিউতে বসে আছে, অথচ কন্টিনিউয়াসলি রিলেটিভলি হায়ার প্রায়োরিটির প্রসেস আমার কাছে আসতেই থাকছে। আমরা তাহলে সমস্ত প্রসেসেস হ্যাভিং রিলেটিভলি হায়ার প্রায়োরিটিস কে প্রসেস করে দিচ্ছি অ্যাহেড অফ দিস প্রসেস হ্যাভিং রিলেটিভলি লেসার ওয়ান, এবং সেজন্য এই প্রসেসটা ইনডেফিনিট একটা পিরিয়ড অফ টাইমের জন্য ব্লক হয়ে যাচ্ছে। যে প্রবলেমটাকে টিপিক্যালি আমরা
স্টারভেশন বলে রেফার করলাম, এবং আমরা ক্লেম করলাম যে এরকমভাবে একটা প্রসেসের প্রায়োরিটি কম হওয়ার জন্য সে একটা অনন্তকাল ধরে রেডি কিউতে ব্লক হয়ে থেকে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। তাহলে আমাকে পিরিয়ডিক্যালি রেডি কিউতে গিয়ে গিয়ে চেক করে আসতে হবে যে কোন প্রসেস কতক্ষণ কতক্ষণ ধরে রেডি কিউতে ওয়েট করছে। সেটার জন্য অবভিয়াসলি একটা আলাদা কোনো ফিল্ডের দরকার পড়বে, যে হাউ মাচ অ্যামাউন্ট অফ টাইম দ্য প্রসেস ইজ অ্যাকচুয়ালি ওয়েটিং ইন দ্য রেডি কিউ। আমরা ক্লেম করব যে যদি কোনো একটা প্রসেসের প্রায়োরিটি তুলনামূলকভাবে কম হয় এবং সে যদি অনেক বেশিক্ষণের জন্য রেডি কিউতে ওয়েট করে থেকে থাকে, ওয়েটিং টু গেট দ্য সিপিইউ, তাহলে আমরা এই যে সে রেডি কিউতে অপেক্ষা করছে বা ওয়েট করছে এটার একটা দাম দেব এবং বলবো যে তোমার প্রায়োরিটিটা ভাই আমি একটু বাড়িয়ে দিলাম। এবং হয়তো দেখা যাবে যে এরকমভাবে বারবার করে প্রায়োরিটি বাড়াতে বাড়াতে একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে এসে ওটা একটা হাই প্রায়োরিটি প্রসেসে কনভার্টেড হচ্ছে, এবং যতই এরপরে হাই প্রায়োরিটি কোনো প্রসেস ইনকামিং প্রসেস হিসেবে রেডি কিউতে আসুক না কেন, ও প্রসেসরের দ্বারা এক্সিকিউটেড সাকসেসফুলি হয়ে যেতে পারছে। এই যে আমরা কোনো একটা লো প্রায়োরিটি প্রসেস রেডি কিউতে ইনডেফিনিটলি ব্লক হয়ে থাকছিল বলে তার প্রায়োরিটিটাকে ক্রমশ বাড়ালাম, এই প্রসিডিওরটাকে আমরা বলছি এজিং। কেমন? স্টারভেশন যদি একটা প্রবলেম হয়ে থেকে থাকে তাহলে আমরা স্টারভেশনের একটা সলিউশন বা রেমেডি ক্লেম করলাম এজিং। এবার সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় এটা বোঝার জন্য আমরা পরে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং নিয়ে আলোচনা করব, যেখানে আমরা ক্লেম করব যে আমার কাছে একখানা রেডি কিউ প্র্যাকটিক্যালি নেই, রাদার আমার কাছে সেভারাল রেডি কিউজ রয়েছে। প্রত্যেকটা রেডি কিউ এর ক্ষেত্রে প্রায়োরিটি আলাদা আলাদা। আমরা কোনো একটা প্রসেসের প্রায়োরিটি যদি কম হয় তাহলে তাকে কম প্রায়োরিটি প্রসেসদের জন্য যে রেডি কিউ সেখানে রেখে আসছি, এবং আমরা পিরিয়ডিক্যালি চেক করতে থাকছি যে কতক্ষণের জন্য এই কম প্রায়োরিটি প্রসেসগুলো রেডি কিউটাতে অপেক্ষা করছে, যাতে আমরা এদের প্রায়োরিটিটাকে গ্র্যাজুয়ালি বাড়িয়ে এটাকে কম প্রায়োরিটির প্রসেসের রেডি কিউ থেকে তুলনামূলকভাবে হায়ার প্রায়োরিটির একটা রেডি কিউতে তুলে দিতে পারি। এইটা পরে আমরা আলোচনা করব, বাট ফর দ্য টাইম বিং আমরা স্টারভেশনটাকে যদি একটা প্রবলেম বলে মনে করে থেকে থাকি, তাহলে এজিংকে তার একটা রেমেডি বলে মনে করি। রাইট? প্রায়োরিটি শিডিউলিংয়ে আমার এই জিনিসগুলোই বলার ছিল। অ্যাজ সাচ নতুন করে এক্ষুনি কিছু বলার নেই। এরপরে আমরা তাহলে রাউন্ড রবিন শিডিউলিং নিয়ে আলোচনা করব।